আসসালামু আলাইকুম। স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, একটি খুবই কৌতুককর তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিষয়টি কিন্তু আসলে মোটেই কৌতুককর নয়, কিন্তু এটিকে আমরা ঢোল পিটাপিটি করে এমন জায়গায় নিয়ে গেছি বলে আমার মনে হয়েছে। যে কারণেই আসলে আমি নিজে থেকেই কিছু বলবো না, আমি কিছু তথ্যপত্র সংগ্রহ করেছি, তার ভিত্তিতে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব। এ বিষয়ে যা ভাববার, যা চিন্তা করবার, যা বলবার বা যা লিখবার, যা মন্তব্য করবার আপনারাই করবেন। শুরু করি। যে ঢোল পিটাপিটি হচ্ছে, এটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে। কারণ আমরা তো বেশ আশাবাদী যে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আমরা পাবো, পারমাণবিক যুগে আমরা, বিদ্যুতের যুগে আমরা প্রবেশ করেছি। এই গৌরবের সঙ্গে যে অগৌরবের অনেক বিষয় জড়িত আছে, এই বিষয়গুলো আজকে তুলে ধরবো। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সম্প্রতি একটা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেছেন যে বিগত সরকারের আমলে, আসলে বিগত নয়, আওয়ামী লীগ সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 4 গুণ বেশি ব্যয় করা হয়েছে। এবং তিনি বলেছেন, আফসোস করেছেন যে এটা যদি না হতো তাহলে এখন তারা এই ধরনের অনেক উন্নয়নমূলক কাজ বা প্রকল্প তারা করতে পারতেন। যেই কথাগুলো বলেছেন, এটিকে আবার একটি গণমাধ্যম বলছে এটি তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর। মানে তারেক রহমান যে কথাগুলো বলছেন এটিকে বলা হচ্ছে বিভ্রান্তিকর। তা আমি অবাক হচ্ছি আসলে এই দেশের একজন নাগরিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে। 17 বছর লন্ডনে থাকলেন একটানা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কি না জেনেই কথা বলবেন? আমার আসলে একটু খটকাই লাগছে। যে কারণে আমি এটি নিয়ে যে তথ্যগুলো রেডিমেড, আরো অনেক তথ্য আছে, যে কয়টা পেয়েছি এটি নিয়ে আমি কথা বলেছি। প্রয়োজনে এটি নিয়ে আরো গবেষণা করে আমি কথা বলবো এবং প্রকৃত সত্যটা আসলে আমরা তুলে ধরতে চেষ্টা করব। তো যে গণমাধ্যমের কথা বলছিলাম, তারা বেশ তুলনামূলক একটা চিত্র দিয়েছে। আরো কয়েকটি তুলনামূলক চিত্র আমার কাছে আছে, কতটা সময় কুলাতে পারবো জানি না। তো এই গণমাধ্যম বলছে যে রোসাটমের অফিসিয়াল চুক্তির দলিলকে তারা যাচাই করেছেন। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে তারা যে তথ্য পেয়েছে সেই তথ্য এখানে তুলনা করেছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA তাদের প্রতিবেদন এবং স্বাধীন প্রকল্প বিশ্লেষণ ইত্যাদির উপরে ভিত্তি করে তারা যে প্রতিবেদনটি লিখেছে সেখানে তাদের মতামতগুলো দিয়েছে। এবং যে কারণে আমি অন্তত বলতে পারি এখানে কারো ব্যক্তিগত বা মন গড়া কোনো কথা নেই বা কোনো তথ্য নেই। এবং এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কুডাঙ্কুলাম প্রকল্পের সঙ্গে রূপপুরের তুলনা করে সম্পূর্ণ ভিন্ন দুটি প্রকল্পকে এক করে উপস্থাপন করেছেন। রূপপুর বনাম কুডাঙ্কুলামের মৌলিক পার্থক্য যদি আমরা একটু দেখি তাহলে কি দেখব? এর মধ্যে অন্যতম হলো প্রযুক্তির তারতম্য। রূপপুরে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের, থার্ড জেনারেশনের VVER 1200, মানে 1200 রিয়েক্টর, 1200 রিয়েক্টর। এটি বর্তমান বিশ্বের অন্যতম নিরাপদ এবং উন্নত প্রযুক্তি। কারণ আপনারা জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে অনেক ধরনের টেনশন, ভয়ের ব্যাপার আছে, নিরাপত্তার প্রশ্নগুলো আছে। অন্যদিকে যেটির সঙ্গে তুলনা করা হচ্ছে, এই যে ভারতের কুডাঙ্কুলাম, তাদের প্রথম 2 ইউনিটে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের, আমাদেরটি তৃতীয় প্রজন্মের, কুডাঙ্কুলামে হয়েছে দ্বিতীয় প্রজন্মের VVER 1000 রিয়েক্টর। তাহলে বোঝাই যাচ্ছে প্রযুক্তিগত মান, নিরাপত্তা স্তর এবং দক্ষতায় VVER 1200 অনেক এগিয়ে। এটি বুঝবার জন্য PhD ডিগ্রি নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এছাড়া রূপপুর একটি পূর্ণাঙ্গ টার্নকি প্রকল্প, মানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে যা বোঝায়। রোসাটম শুধু প্ল্যান্ট বানিয়ে দিচ্ছে না আমাদেরকে, ডিজাইন, সরঞ্জাম সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং, আমাদের এখানে যারা কাজ করবে কর্মীদের প্রশিক্ষণ এবং প্রথম 3 বছরের পূর্ণ জ্বালানি সরবরাহ, এই যে প্রকল্প ব্যয় তার সঙ্গে এগুলো সম্পৃক্ত আছে। মানে সবকিছুই আছে এই চুক্তির আওতায়, চুক্তির মধ্যে। যেহেতু বাংলাদেশ পারমাণবিক বিদ্যুতে শূন্য থেকে শুরু করছে, শূন্য কি, আমাদের তো কিছুই ছিল না, মাইনাস বলুন, তাই এসব সেবা চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হয়েছে। এবং সেবা অন্তর্ভুক্ত করবেন, পয়সা তো দিতেই হবে, ফ্রি তো কিছু মিলবে না। কুডাঙ্কুলামে ভারত পারমাণবিক শক্তির অভিজ্ঞতা সম্পন্ন দেশ, আমরা জানি, তাই ভারত নিজস্ব প্রশিক্ষিত জনবল দিয়ে পরিচালনা করবে। ভেরি ন্যাচারাল। নিরাপত্তা ব্যবস্থা এবং অনেক কাজ তারা নিজেরাই করবে, তাহলে তার জন্য পেমেন্ট করতে হবে না। জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহের জন্য ভারতের আলাদা চুক্তি রয়েছে, সেটাও রোসাটমের সঙ্গে। রোসাটম সেখানে মূলত শুধু নির্মাণ কাজে সীমাবদ্ধ, তাহলে খরচ তো অটোমেটিক্যালি কমবে।
এগুলোই আসলে খরচের যে তুলনামূলক বিশ্লেষণ, এগুলোই আসলে ম্যাটার করছে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে। রূপপুরের মোট ব্যয় 12.65 বিলিয়ন ডলার, প্রায় 1.3 লাখ কোটি টাকা এই প্রতিবেদনে বলা হচ্ছে। এতে অত্যাধুনিক প্রযুক্তি, টার্কি সুবিধা, প্রশিক্ষণ সহ সবকিছু অন্তর্ভুক্ত। ইতিপূর্বে আমি আরেকবার বলেছি, কুড়াঙ্কুলামের প্রথম 2 ইউনিট 2000 মেগাওয়াট 2002 সালের মূল্যে খরচ হয়েছিল অনেক কম, কিন্তু পরবর্তী ইউনিটগুলোতে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চুক্তির সময়ের ব্যবধান 15 বছরেরও বেশি, মুদ্রাস্ফীতি, প্রযুক্তির উন্নয়ন ও চুক্তির শর্তের পার্থক্যের কারণে সরাসরি তুলনা করা আসলে যথাযথ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি এমন কেউ বুঝিয়ে থাকেন যে কুড়াঙ্কুলামের সঙ্গে যদি তুলনা করে বুঝিয়ে থাকেন, তাহলে তার মানে সরল মনে এটি মনে হবে যে হ্যাঁ, আমরা আসলে অনেক ঠকেছি বা আমাদেরকে ঠকানো হয়েছে। কিন্তু মানে এটাকে বলা হয় যদি অ্যাপল টু অ্যাপল আমরা কম্পেয়ার করি, তাহলে আসলে দেখা যাবে যে এখানে ওই রকম বিষয়টা নেই। এনিওয়ে, তো গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোসাটমের একই ধরনের আধুনিক VVER 1200 রিয়েক্টর যে প্রকল্প, এটা হাঙ্গেরি তাদের প্যাক্স 2 2400 মেগাওয়াট, সেখানে তাদের লাগছে 13 থেকে 15 বিলিয়ন ডলার। মিশরের এলদাবাতে 4800 মেগাওয়াট, তাদের লাগছে প্রায় 28 থেকে 30 বিলিয়ন ডলার। এই তথ্যগুলো পাওয়া গেছে। তুলনা করে বিশেষজ্ঞরা বলছেন রূপপুরের ব্যয় এসব প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তার মানে অতিরিক্ত খরচ হয়নি এটি বলছেন বিশেষজ্ঞরা। বলছেন তারেক রহমান পারমাণবিক প্রকল্পের জটিলতা, প্রযুক্তির তারতম্য, টার্নকি বনাম নন টার্নকি চুক্তি এবং বাংলাদেশের শূন্য থেকে শুরু করার বাস্তবতা উপেক্ষা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি জানি না প্রধানমন্ত্রী বিভ্রান্ত করার চেষ্টা করছেন নাকি নিজেই আসলে বিভ্রান্ত হচ্ছেন কোনো বিশেষভাবে অজ্ঞ বলবো না, বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা, মাফ করবেন। তবে এই জায়গায় এসে আমি দেখছি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলছেন 1/4 দাম নয়, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান তো বলেছেন 1/4 দামে এটি হতে পারে। এটি নিয়ে আরো কেউ মানে অনেকেই অনেক কথা বলেছেন, আমি র্যান্ডমলি নিয়ে দু একটি কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আরাফাত বলছেন 1/4 দামে নয়, শেখ হাসিনা সরকার যে দামে রূপপুর প্রকল্প করেছে, ক্ষমতা থাকলে তিনি যেন মানে তারেক রহমান যেন সেই দামেই একটি প্রকল্প করে দেখান। এটি বড় চ্যালেঞ্জ। এর আগে মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন 1/4 দামে এমন একটি প্রকল্প নির্মাণ করে দেখানোর জন্য। আসলে সেটি তো সম্ভব নয়। তবে সোশ্যাল মিডিয়ায় অন্য একজন বলেছেন দেশ বিরোধী আমেরিকার চুক্তির ইস্যু ধামাচাপা দেওয়ার জন্যই এসব বক্তব্য দেওয়া হচ্ছে, এবং তিনি বলছেন এসব উল্টাপাল্টা বক্তব্য জনগণ খাবে না। আসলে জনগণ এখন অনেক চালাক। জাহাঙ্গীর আলম নামে একজন সাংবাদিক এবং তিনি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত, রাজনীতি সচেতন মানুষ, তিনি একটি পোস্ট দিয়েছেন 75% কম খরচে নতুন একটা করে শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিতে পারেন, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, দুটো আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন। তার এই পোস্টে আপনার অনেক কমেন্ট আছে, আমি কয়েকটি কমেন্ট শেয়ার করতে চাই। তালুকদার আতিয়ার রহমান বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে 13.5 বিলিয়ন ডলার খরচ হয়েছে, তার মধ্যে শেখ হাসিনা নাকি 6 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। এই অভিযোগ কিন্তু আছে। তো এই অভিযোগের প্রসঙ্গে আমি একটি তথ্য এমনি দিতে পারি। 25 আগস্ট 2024 প্রথম আলো লিখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 500 কোটি ডলার মানে 5 বিলিয়ন ডলার অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে, তাকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটসকে সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব এবং মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। অতি সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন রাশিয়ার রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তারপরে এটা নিয়ে রাজনীতি বন্ধ হয়নি, বলতে পারেন মিথ্যাচারও বন্ধ হয়নি, হয়তো এটা আরো চলবে এবং আমাদের কেউ কেউ এটা খাবে, কেউ খাবে না, এভাবেই হয়তো চলবে। তো এই যে বলা হচ্ছে 13.5 বিলিয়ন ডলারের ভিতরে 6 বিলিয়ন ডলার বা 5 বিলিয়ন ডলার হোয়াট এভার ইট ইজ যদি শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজন আত্মসাৎ করে থাকেন, তার মানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে মাত্র 7.5 বিলিয়ন ডলার লেগেছে, তাই নয় কি? এখন তিনি বলছেন এই পোস্ট দাতা, আপনারা বিএনপি সরকার 7.5 বিলিয়ন ডলারে আরেকটি 2400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেখান, তখন দেখা যাবে শেখ হাসিনা টাকা পাচার করেছেন নাকি আপনারা মিথ্যা বলছেন।
মানে কঠিন চ্যালেঞ্জের জায়গায় কিন্তু চলে গেছে। ইব্রাহিম মজুমদার বলছেন, শিক্ষা ও প্রজ্ঞাবিহীন কোনো মানুষের হাতে ক্ষমতা গেলে দেশ ও দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন কখনো হয় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে শিক্ষা, মানবতা, প্রজ্ঞা ও দক্ষতার প্রয়োজন হয়। যে শাসক সবসময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, তার কাছ থেকে এমন মন্তব্য ছাড়া আর কি বা আশা করা যায়। এটি যদি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো, এই নাগরিক তো প্রধানমন্ত্রীর নাগরিক, তিনি তার প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কথা কেন বলছেন, এর গভীরে আমাদের যাওয়া দরকার। আব্দুল্লাহ আল নোমান মিয়াজি তিনি বলছেন, মাননীয় 1/4 অর্থ দিয়ে এমন একটি প্রকল্প তৈরি করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেওয়া হোক, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সবাই নেগেটিভ বলছে না, আশাবাদের জায়গা থেকে কথা বলছে। আরেকজন বলছেন, মিথ্যা আর সমালোচনা ছাড়া কোনো কিছুই প্ল্যানের মধ্যে আছে বলে মনে হয় না। প্রধানমন্ত্রী যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, মনে হয় এটিকে কটাক্ষ করা হলো। যাই হোক, শফিক রহমান বলছেন, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন, ওই 5 বছর একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারেন নাই, সবকিছু বাদ দিয়ে এখন একটা মেগা প্রজেক্ট করে দেখান। মানে চ্যালেঞ্জ বাড়ছেই। আবিদ হাসান বিপ্লব বলছেন, আগামী 5 বছর শেখ হাসিনা সরকারের করে যাওয়া বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবে এই সরকার, আর গিবত করবে, এছাড়া আর কোনো কিছু করতে পারবে না বর্তমান সরকার। বড়ই লজ্জার কথা এবং হতাশার কথা। যাই হোক, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই যে বালিশ নিয়েও কথা বলেছেন, সেটিও আমরা দেখলাম। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বোধহয় তিনি বালিশ নিয়ে কথাবার্তা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আর সেটি এইভাবে শেয়ার করতে চাই না। শুধু বলি, প্রধানমন্ত্রীর কাছে সেই বালিশ কাণ্ডের নিরীক্ষা প্রতিবেদন অতি সম্প্রতি সাবমিট করেছেন আমাদের সিএজি, এবং ওখানে যে প্রতিটি বালিশের অবিশ্বাস্য দাম শুনে সিএজি কে কথার চলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত। এটি তিনি মন্দ বলেননি, আমি নিশ্চয়ই এই জন্য তাকে প্রশংসা করব। ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, আমরা আগেও শুনেছি, এটি নিয়ে আমরা টকশোতে অনেক কথা বলেছি, প্রতিটি বালিশের দাম ধরা হয়েছিল 5,957 টাকা। সেই বালিশ মানে নিচে ফ্ল্যাটে ওঠানোর খরচ 760 টাকা ইত্যাদিতে আরো অনেক দুর্নীতি করা হয়েছে। এটি নিয়ে ওই সময়ে গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায় এত সমালোচনা হয়েছে যে আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এর সঙ্গে সম্পৃক্ত অনেককে দায়ী করতে এবং অনেককে মামলা দিতে, অনেকের নামে অনেককে শাস্তিও দেওয়া হয়েছে। যাই হোক, তৎকালীন একটা ঘটনা আমার মনে পড়ছে, 2019 সালের 17 জুন জাতীয় সংসদে এই দুর্নীতির পেছনের ব্যক্তি সম্পর্কে কথা বলতে বাধ্য হয়েছিলেন, মানে জাতীয় সংসদে কথা বলতে বাধ্য হয়েছে, বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি তখন বলেছিলেন, এই বালিশ কাণ্ডের হোতা যিনি প্রকৌশলী মাসুদুল আলম, ইঞ্জিনিয়ার মাসুদুল আলম, তিনি বলেছেন যে এই মাসুদুল আলম নাকি বুয়েট ছাত্র দলের সহসভাপতি ছিলেন। জানি না এখন মাসুদ আলম কোথায় আছেন, এখন বিএনপির সরকার ক্ষমতায় আছে, আমরা প্রত্যাশা করতেই পারি তারেক রহমান তাকে খুঁজে, যদি তিনি শাস্তির আওতায় থাকেন তাহলে তো ভালো, না হলে তাকে ধরে এনে শাস্তি নিশ্চিত করা উচিত। তবে এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি একটি জিনিস শেয়ার করতে চাই। তাসের মাহমুদ নিউ ইয়র্ক থেকে তিনি একটি পোস্ট লিখেছেন, তাকে হয়তো অনেকে চেনেন আপনারা। তিনি বলছেন, রূপপুর নিউক্লিয়ার ফ্যাসিলিটি সর্বতভাবে বিএনপির প্রজেক্ট, আওয়ামী লীগের নয়। মানে এটি আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে, এই জন্য শেয়ার করতে চাই। আমি একটু পড়ে দিই। 1961 সালে পূর্ব পাকিস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদী সংলগ্ন রূপপুরকে স্থান হিসেবে নির্বাচন করা হয়। একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করা হয়। প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। তবে 1969 সালে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়, মানে সব শেষ। এরপর যুদ্ধোত্তর বাংলাদেশে 1978 সালে সম্ভাব্য একটি পরমাণু প্রকল্প শুরু করার জন্য তদানীন্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিরীক্ষাধর্মী প্রকল্প হাতে নেন। নিরীক্ষাধর্মী, খেয়াল করবেন। দেশজ সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও প্রকল্পে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও বরাদ্দ হয়, সীমাবদ্ধতা আছে, বরাদ্দ হয়েছে, তার মানে কাগজে কলমে। অতঃপর 1980 সালে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি পুরো দস্তুর বাস্তবায়নের কাজ অনুমোদন করেন প্রেসিডেন্ট জিয়া। এ পর্যন্ত আমি দ্বিমত করছি না, অনুমোদন করতেই পারেন। সে সময় সৌদি আরব ও ফ্রান্স থেকে প্রকল্পের অর্থ সংস্থানের প্রচেষ্টা চালানো হলেও তা ফলপ্রসূ হয়নি। তার মানে এটি ব্যর্থ হয়ে গেছে, এটি থমকে গেছে বা বাতিল হয়ে গেছে, হোয়াট এভার, আমি যেটুকু বুঝেছি। 1995 সালে বিএনপি সরকারের শাসন আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা, কই 80-র দশক
70-এর দশক আর 1995 সাল। দ্বিতীয় সভা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফেয়ার এনাফ। সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিপূর্ণ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়, আবারও মুখে মুখে, কাগজে কলমে। এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রূপপুরে একটি 600 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করে। আমরা জানি 96-তে এই সরকার, 96 শুরুতে এই সরকার বিদায় নিয়েছে, মানে খালেদা জিয়ার সরকার। 2005 সালে বিএনপি সরকার গণচীনের সাথে, মানে এ পর্যন্ত আর কিছুই হয়নি, 2005 সালে আবার যখন 2001 থেকে 6 বিএনপি পাওয়ারে ছিল, গণচীনের সাথে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। মাঝখানের ইতিহাস কিন্তু আর তাসের মাহমুদ লেখেননি, সম্ভবত ওগুলো বাগে খেয়ে ফেলেছে। এরপরই তাসের খান লিখেছেন, রূপপুর প্রকল্প ছিল প্রেসিডেন্ট জিয়ার অ্যাম্বিশন, এই প্রকল্প হাতে নিল বিএনপি, বাজেট অনুমোদন করলো বিএনপি, হাওয়া থেকে অবশ্যই, কোথা থেকে পাওয়া যায়নি। 600 পেলেও 600 মেগাওয়াটের কথা ছিল। টেকনোলজি নিয়ে কাজ করলো বিএনপি, চীনের সঙ্গে কথা বলেছে, বিশাল কাজ। আর ক্রেডিট দিতে হবে কিনা লুটেরা আওয়ামী লীগকে, আমি জানি না আসলে কে কাকে লুটেরা বলবে আর কে কাকে এর ক্রেডিট দিবে। দর্শক, আসলে আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, আপনারা সমঝদার, কি বলবেন কি ভাববেন সব দায়িত্ব আপনাদের। সবশেষে আমি শেষ করে দেব, আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ছোট ছোট কয়েকটি ক্লিপ সংক্ষেপ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। শাহরিয়ার খান এই এনার্জি সেক্টরের একজন অথরিটি রিপোর্টার, সিনিয়র সাংবাদিক, আপনারা তাকে চেনেন। তিনি কিছুদিন আগে এটি নিয়ে কথা বলেছেন, সেখান থেকে ছোট ছোট ক্লিপ থেকে আমি কিছু ক্লিপ জোড়া দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ক্লিপটি দেখতে থাকুন, দেখুন, ভাবতে থাকুন, কাকে কতটুকু ক্রেডিট দেবেন, কাকে গালমন্দ করবেন, আর নির্ধারণ করুন কে আসলে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন। আমি বিদায় নিচ্ছি, আপনারা ক্লিপ দেখুন এবং চিন্তা জারি রাখুন। আল্লাহ হাফেজ। Nuclear is a win-win for us in terms of cost and in terms of reliability and in terms of diversification. In the end, আপনারা মনে রাখবেন, আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট হচ্ছে, এটার খরচ আসলে বেশি নয়। এটা প্রথমে আপফ্রন্ট বেশি মনে হলো, এটা বাংলাদেশের এনার্জি রিসোর্সকে ডাইভার্সিফাই এবং মোর রিলায়েবল করলো। কারণ হলো আমরা একটা অল্টারনেটিভ সোর্স থেকে পাচ্ছি। এত খরচ দিয়ে, সেই 1.5 লাখ কোটি টাকার প্লাস খরচ করে একটা পাওয়ার প্রজেক্ট, এটা কি অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেল কিনা? পাওয়ার প্রজেক্ট হিসাবে এটার সাইজ অনেক বড়। দ্বিতীয় জিনিস হচ্ছে, কনভেনশনাল যে পাওয়ার প্রজেক্ট গুলো আছে, গ্যাস থেকে যেগুলা বিদ্যুৎ উৎপাদন করে, কিংবা তেল থেকে, কিংবা কয়লা থেকে, সব বিদ্যুৎ প্রকল্পগুলো কিন্তু আয়ু হচ্ছে 22 বছর। আর রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, ফর দ্যাট ম্যাটার এনি নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, এগুলোর আয়ু 50 বছর প্লাস হয়। এবং রূপপুরের ক্ষেত্রে এটার বয়স ধরা হচ্ছে 60 বছর। যখনই আপনি অনেক দীর্ঘ সময়ের জন্য একটা পাওয়ার প্রজেক্ট করবেন, তখন কিন্তু আপফ্রন্ট খরচ আপনার অনেক বেশি হবে, কিন্তু ওভার দ্য টাইম আপনার তো রিইনভেস্ট করার দরকার নেই। আপনি যেটা 22 বছরের জন্য বানিয়েছেন, সেটা যদি আপনি 60 বছর চালাতে যান, তাহলে আপনাকে প্রায় 3 বার ইনভেস্ট করতে হবে ইকুয়াল পাওয়ার প্রজেক্ট করার জন্য। তো যেই কারণে আসলে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের দাম আপফ্রন্ট অনেক বেশি মনে হলেও, ওর যে বিদ্যুৎ উৎপাদন খরচ, এটা সাধারণত কয়লা এবং গ্যাস থেকে যে পাওয়ার তৈরি হয় তার থেকে কম খরচ। পৃথিবীর কোন কোন রিজিয়নে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে খরচ কম হয়, আবার কোন কোন রিজিয়নে তৈরি করতে বাংলাদেশ থেকেও অনেক বেশি খরচ হয়। আরেকটা বিষয় আছে, এই একই ধরনের প্রযুক্তি দিয়ে যদি চায়নায় তৈরি হয় অথবা ইন্ডিয়ায় তৈরি হয়, তখন দেখা যায় যে এর খরচ কম হয়। রাশিয়াতে তো বটেই, মানে রাশিয়াতে যেই খরচ হবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে, তার থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ খরচ বাংলাদেশে হবে। এটা স্বাভাবিক, কারণ রাশিয়াতে এটা অরিজিনেট করছে। আর চায়নাতে যখন এই একই প্রযুক্তি দিয়ে তৈরি করছে, তখন দেখা যাচ্ছে যে চায়না নিজেই এর অনেক অংশ পার্টস তৈরি করে দিতে পারছে, বিকজ চায়না হচ্ছে বিশ্বের বড় ম্যানুফ্যাকচারিং হাব। সো তার ব্যাক এন্ডে অনেক কিছু। আর বাংলাদেশে আমরা কোনো কিছুই তৈরি করি না, আমরা এই প্রযুক্তি সম্পর্কে কিছুই জানি না। পুরো টেকনোলজিটা আসছে রাশিয়া থেকে, তারা আমাদের সব যন্ত্রপাতি দিচ্ছে, কনস্ট্রাকশনের কিছু পার্ট লোকালি হচ্ছে, কিন্তু মূল জিনিসগুলো কিন্তু রাশিয়া থেকেই সব আসছে। এবং এটা চালাতে যে প্রশিক্ষণ, সেটাও পুরোপুরি কিন্তু বাংলাদেশকে নিতে হচ্ছে, তাই তার খরচটাও বেশি।